তাহলে আজকে আমার কথা সব শোনা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, তাহলে আমরা আজকে সিসি 1D এই কোর্সের এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, পরিবেশ ভূগোল, যেখানে এনভায়রনমেন্টাল প্রবলেমস এন্ড ম্যানেজমেন্ট, আমাদের পরিবেশের যে কি সমস্যা এবং পরিবেশের সমস্যা এবং সেটা কিভাবে সমাধান করা যাবে সেই সংক্রান্ত বিশেষ বিষয় হচ্ছে এয়ার অ্যান্ড ওয়াটার পলিউশন। এই দুটো আমাদের বায়ু এবং জল দূষণ, এই দুটো আমাদের একটা পরিবেশের একটা বড় সমস্যা। সেই সমস্যাটা কি করে হচ্ছে এবং কি করে তার প্রভাব কিরকম পড়ছে আমাদের পরিবেশের উপর এবং সেটা কি করে নিয়ন্ত্রণ করা যায় সেইটা আমরা আজকে পড়বো। ঠিক আছে, বেশ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার পলিউশন, যেটা নিশ্চয়ই ছবিটা দেখে বুঝতে পারছো যে কিভাবে তোমার এয়ার পলিউশন হচ্ছে, চিমনি থেকে ধোঁয়া বাতাসের মধ্যে প্রবেশ করছে। সেই আমরা প্রথমে বায়ু দূষণটা পড়ব, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটা জানো WHO, ওয়ার্ল্ড তোমার হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তার মতে হচ্ছে পারিপার্শ্বিক যে বায়ু আমাদের বায়ুমণ্ডলে যে রয়েছে, পারিপার্শ্বিক আমাদের আশেপাশের যে বায়ু, সেখানে কিছু কিছু বস্তু যথেষ্ট পরিমাণে মিশ্রিত হওয়ায় একটা অদ্ভুত রকমের পরিস্থিতির সৃষ্টি হয় তার জন্য, এবং মানুষ এবং তার পারিপার্শ্বিক পরিবেশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাকেই বলা হচ্ছে বায়ু দূষণ। এছাড়া পরিবেশবিদ পার্কিন্স তার রচিত এয়ার পলিউশন বইতেও বলেছেন যে ঘরের বাইরের যে আবহমণ্ডল, সেখানে এক বা একাধিক সংক্রামক বস্তু, যেরকম বিষাক্ত ধোঁয়া, ধূলিকণা, গ্যাস, কুয়াশা, ধোঁয়াশা, কাকড়, এই সমস্ত বা একটা ক্ষতিকর কোনো বাষ্প, সেইগুলো সে তাদের পরিমাণের উপস্থিতি এবং কতক্ষণ সেগুলো স্থায়ী হচ্ছে তার উপর মানুষ, জীবজন্তু এবং উদ্ভিদ জগতের পক্ষে কিন্তু এটা খুবই ক্ষতিকারক। হ্যাঁ, এগুলো তাকেই বলা হচ্ছে বায়ু দূষক। এই যে যে সমস্ত সংক্রামক বস্তুর কথা বললাম, সে তারা বায়ু দূষণ করছে বলে তারা হচ্ছে বায়ু দূষক। এখান থেকে আমরা বুঝতে পারছি যে মানুষের পারিপার্শ্বিক বায়ুমণ্ডলে যে অবাঞ্ছিত যে দূষিত পদার্থের উপস্থিতি রয়েছে, সেটা যখন বিপজ্জনক মাত্রায় চলে যাচ্ছে তখন জীবজগতের পক্ষে ভীষণভাবে ক্ষতি হয়। জীবজগতের ক্ষতি হচ্ছে, তাকে আমরা বায়ু দূষণ বলছি। তাহলে বায়ু দূষণের প্রাথমিক যে বায়ু দূষণ, এই যে অনেকগুলো বায়ু দূষকের নাম বললাম, তার মধ্যে কিছু প্রাথমিক বায়ু দূষক আর কিছু গৌণ বায়ু দূষক রয়েছে। সেই প্রাথমিক বায়ু দূষকের মধ্যে যেগুলো তোমার প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট উৎস থেকে উৎপন্ন হচ্ছে এবং সরাসরি বায়ুতে মিশে বায়ু দূষণ করে, তাদেরকে প্রাথমিক বায়ু দূষক বলছে। এই দূষকগুলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2, নাইট্রোজেন অক্সাইড, সালফারের অক্সাইড, হাইড্রোকার্বন এবং বিভিন্ন প্রকারের ভাইরাস। হ্যাঁ, এই বায়ু দূষণের প্রায় 90% এই প্রাথমিক বায়ু দূষকের দ্বারাই হয়ে থাকে। অর্থাৎ প্রাথমিক বায়ু দূষকটাই হচ্ছে প্রধান বায়ু দূষণের প্রধান কারণ, প্রায় 90% এই কারণেই হয়ে থাকছে। এছাড়া গৌণ বায়ু দূষণ, যেটা হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে বা সূর্যালোক ছাড়াও 2 বা ততোধিক প্রাথমিক বায়ু দূষক বিক্রিয়া ঘটিয়ে বাতাসের যে স্বাভাবিক উপাদান এবং বায়ু দূষকের মধ্যে বিক্রিয়ায় যেসব দূষক উৎপন্ন হচ্ছে তাদের গৌণ বায়ু দূষক বলা হচ্ছে। এটা কোনো একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে বা কিছু ভাবে বাতাসের উপাদানগুলোকে নষ্ট করে দিচ্ছে বা দূষিত করছে, সেরকম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, অম্ল বৃষ্টি, যেটা অ্যাসিড রেন বলা হয়, ধোঁয়াশা, এই সমস্ত গুলো হচ্ছে পারঅক্সিঅ্যাসাইল নাইট্রেট, এগুলো হচ্ছে গৌণ বায়ু দূষক। বায়ু দূষণের কারণগুলি আমরা যদি এবারে দেখি যে এই এই তো আমরা তো প্রাথমিক বায়ু দূষক আর গৌণ বায়ু দূষক দেখলাম, এবারে আমরা যে কারণগুলো দেখবো, যে সংক্রামক উপাদানগুলি উৎস, সেগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ থেকে হচ্ছে। যেরকম প্রাকৃতিক উৎস থেকে নির্গত পদার্থ দূষিত হলে, বায়ু দূষিত হলে, তখন তাকে প্রাকৃতিক দূষক বলা হচ্ছে। প্রাকৃতিক উপায়ে যেভাবে হচ্ছে, যেরকম দাবানল,
দাবানল কিভাবে সৃষ্টি হয়? বজ্রপাত হলে বা লাভা প্রবাহ, গাছে গাছে শুকনো যে গাছের পাতা, সেই সমস্ত গাছে গাছে ঘর্ষণ, এই সমস্ত কারণে বনভূমিতে আগুন লেগে দাবানলের সৃষ্টি হয়। এইভাবে বনভূমি পুড়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ছাই, এইভাবে ইত্যাদি বায়ু দূষণ ঘটাচ্ছে। এছাড়া অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরি থেকে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এইগুলো নির্গত হয়েও বায়ুকে দূষিত করে। অগ্নুৎপাতের সময় মোট সালফারের প্রায় 70% বাতাসে মিশে যাচ্ছে। তাহলে এটা ভীষণই ক্ষতিকারক হয়ে যাচ্ছে, তখন বায়ুটা দূষিত হয়ে পড়ছে। এগুলো তো প্রাকৃতিক বিপর্যয়, এগুলোকে আমাদের এর ওপর কোনো হাত নেই। এছাড়া ধূলিঝড়, যেটা মরু অঞ্চলে আমরা দেখতে পাই, দিনের বেলায় প্রচন্ড উত্তাপে ধূলিঝড়ের সৃষ্টি হয়। এই ধূলিঝড়ের ফলে খুব সূক্ষ্ম সূক্ষ্ম যে ধূলিকণা, সেগুলো বাতাসে মিশে বায়ুর ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। এছাড়া পচে যায়, যখন মৃত জীবদেহ পচনের ফলে একটা দুর্গন্ধযুক্ত গ্যাস বেরোয়, যেরকম মিথেন, হাইড্রোজেন সালফাইড, এইগুলো বাতাসের সাথে মিশ্রিত হয়ে বায়ু দূষণ ঘটাচ্ছে। মহাজাগতিক বস্তু যেরকম মহাকাশ থেকে ভূপৃষ্ঠে এসে পড়ছে উল্কাপিণ্ড বা মহাজাগতিক কোনো ধূলিকণা, সেগুলো বাতাসের সঙ্গে মিশে বায়ু দূষণ ঘটায়। এগুলো হলো সব প্রাকৃতিক কারণ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মনুষ্য সৃষ্ট কিছু কারণ, যে মানুষের যে প্রতিনিয়ত যে কার্যকলাপ রয়েছে, সেই প্রতিনিয়ত কার্যকলাপের ফলে যে অবাঞ্ছিত যে বস্তু বায়ুতে বাতাসে মিশ্রিত হচ্ছে, তার ফলে বায়ু দূষণ ঘটছে। যেরকম কলকারখানা, শিল্পাঞ্চল যেখানে রয়েছে, প্রথমেই তোমরা ছবিতে দেখলে শিল্পাঞ্চলের কারখানা থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন অক্সাইড, হাইড্রোকার্বন, ধাতব কণা, ধোঁয়া প্রভৃতি প্রচুর পরিমাণে বাতাসে মিশ্রিত হয়ে বাতাসকে দূষিত করে দিচ্ছে। এই শিল্পাঞ্চল যেখানে রয়েছে, সেখানে কলকারখানা থেকে বায়ু দূষণটা ঘটছে। যানবাহনের ফলে, যানবাহন তো সব বিভিন্ন রকমের ক্ষতিকর গ্যাস নির্গত হচ্ছে, এবং এগুলির অন্যতম প্রধান বায়ু দূষক হচ্ছে কার্বন মনোক্সাইড। এই কার্বন মনোক্সাইডের প্রায় তোমার শতকরা 70% যানবাহন থেকে নির্গত হয়। এই জন্য দেখবে যানবাহনে লেখা থাকে যে ওই ধোঁয়া পরীক্ষা কেন্দ্রে গিয়ে ধোঁয়াটা পরীক্ষা করিয়ে নিতে হয়, যাতে বিষাক্ত ধোঁয়াটা না বেরোয়। হ্যাঁ, এরকম ভাবে। এছাড়া যানবাহনের ধোঁয়ায় প্রচুর নাইট্রোজেনের অক্সাইড থাকে, যা বায়ুকে দূষিত করে তোলে। যানবাহনের আধিক্যের জন্য শহরাঞ্চলের বাতাস বেশি দূষিত হয়ে পড়ে। যেখানে বেশি যানবাহন চলবে, সেখানে এরকম দূষণটা বেশি ঘটবে। তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেখানে রয়েছে, তোমরা সিউড়ির কাছে যেরকম বক্রেশ্বর থার্মাল পাওয়ার রয়েছে, নিশ্চয়ই জানবে। সেখানে কয়লা নির্ভর যে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নাইট্রাস অক্সাইড, সালফারের অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি গ্যাস প্রচুর পরিমাণে, প্রভৃতি গ্যাস ছাড়াও আরো অনেক ছাই বেরোচ্ছে, বাতাসে মিশে বায়ু দূষণ ঘটাচ্ছে। পৃথিবীর মোট সালফার দূষণের প্রায় 30% তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার দহনের ফলে বাতাসে মিশ্রিত হয়। সেই জন্য এই যে সমস্ত জায়গায় তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে, সেখানকার বায়ুতে দূষিত পদার্থের পরিমাণটা বেশি থাকে। পারমাণবিক কেন্দ্র, যেখানে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেখানকার চুল্লি থেকেও প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ বেরিয়ে বাতাসে মিশে বায়ুকে দূষিত করে তুলছে। এছাড়া অন্যান্য যেসব দূষক, যেরকম অরণ্য ধ্বংসের ফলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য নষ্ট হচ্ছে, তোমার আবর্জনা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া, ছাই ও জৈব ফসফেট দূষণ সৃষ্টি করছে। শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি, সেটাকে বলছে ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি সংক্ষেপে, বাতাসে মিশে ওজোন ধ্বংস করছে। তোমরা জানো যে বাতাসে যে বায়ুমণ্ডলে যে স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন লেয়ার আছে, সেই ওজোন লেয়ারটা কিন্তু আমাদের মানব জাতি পৃথিবীর একটা ছাতা, যাতে যে সূর্যের অতিবেগুনি রশ্মিটা ভূপৃষ্ঠে আসতে বাধা দেয়, তার ফলে জীবকুল ধ্বংসের হাত থেকে রক্ষা পায়।
কিন্তু এই ওজোন স্তরটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে সেই অতিবেগুনি ক্ষতিকর অতিবেগুনি রশ্মিটা আমাদের সরাসরি ভাবে পৃথিবী পৃষ্ঠে এসে আমাদের জীবকুলকে জীবকুলের ভারসাম্য নষ্ট করবে, জীবকুলকে অচিরেই ধ্বংস করবে। সেজন্য এই বাতাসটা খুবই ক্ষতিকারক। তাহলে এই বায়ু দূষণটা আমরা নিয়ন্ত্রণ করব কি করে? সেই বায়ুমণ্ডলকে যে দূষিত করছে, সেই দূষিত যাতে করতে না পারে সেজন্য আমাদের কিছু মানে নিয়ন্ত্রণ করতে হবে, যেরকম বনসৃজন, গাছ লাগাতে হবে। তোমরা জানো যে এই বর্ষাকালে অরণ্য সপ্তাহ পালন হয়, যাতে গাছ লাগিয়ে, প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে, গাছ যেহেতু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, তাই প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করলে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের মধ্যে ভারসাম্য রক্ষিত হয়। তোমরা দেখবে যে অরণ্য সপ্তাহে এখন গাছ দেওয়া হয় বিভিন্ন জায়গায়, ইনস্টিটিউশনে গাছপালা লাগানোর জন্য। এছাড়া এখন বিভিন্ন দেখবে অনুষ্ঠানেও এখন উপহার হিসাবে গাছ দেওয়া হয়। আগে যেমন একটা মেমেন্টো বা কিছু দেওয়া হতো, সেই মেমেন্টো এখন একটা টবের মধ্যে, ছোট্ট টবের মধ্যে একটি করে গাছ উপহার দেওয়া হয়। এইভাবে গাছ লাগানো যাতে সচেতনতা বাড়ে সেটা তৈরি করা হচ্ছে। অপ্রচলিত শক্তির ব্যবহার, যেরকম জীবাশ্ম জ্বালানি দহন থেকে বাতাসে বেশি দূষিত হচ্ছে বলে, তাই এগুলির পরিবর্তে দূষণমুক্ত সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, এইগুলোকে কাজে লাগিয়ে এই অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে হবে। বিশুদ্ধ জ্বালানির ব্যবহার, যেরকম সালফার বিহীন কয়লা, শীষবিহীন পেট্রোল ব্যবহার বাধ্যতামূলক করে তরল পেট্রোলিয়াম গ্যাসের সাহায্যে যানবাহন চালানো আবশ্যিক করে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব। তা সেইভাবে আমরা নিয়ন্ত্রণগুলো করতে পারছি। আর বায়ু পরিশোধক যন্ত্র স্থাপন, বায়ু দূষণের উৎসগুলিতে বায়ু পরিশোধক যন্ত্রপাতি, যেখান থেকে ওই যে কলকারখানার ধোঁয়া বেরোচ্ছে সেখানে যদি বায়ু দূষক বায়ু পরিশোধক যন্ত্রটা বসানো হয় তাহলে কি হবে, সেই যে বাতাসটা বেরোবে সেটা শুদ্ধ হয়ে বায়ুমণ্ডলে মিশলে তাহলে আর সেটা ক্ষতিকর হবে না। সেই জন্য শিল্প কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র প্রভৃতি চিমনি থেকে নির্গত ধোঁয়াকে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটরের মাধ্যমে বায়ু থেকে ধূলিকণা পৃথক করে এবং গাড়িতে ক্যাটালিটিক কনভার্টার বসিয়ে বায়ু দূষণ হ্রাস করা যায়। ওই যে বললাম গাড়িতে দূষণ রোধ করার যন্ত্র বসানো যায়, তাতে গাড়ি থেকে যে ধোঁয়াটা বেরোয় সেটা ক্ষতিকারক হয় না। উৎপাদন পদ্ধতির পরিবর্তন, যেরকম তোমার কৃষি এবং শিল্প ক্ষেত্রে উৎপাদন পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে তোমার যেমন কৃষিতে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব কীটনাশক, শিল্পক্ষেত্রে দূষণকারী কাঁচামাল ব্যবহার না করলে বায়ু দূষণ হ্রাস করা সম্ভব হবে। সেইভাবে আমরা উৎপাদন পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে দূষণটা নিয়ন্ত্রণ করতে পারি। এছাড়া আইন প্রণয়ন করে, যেরকম কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড দ্বারা 1981 সালে বায়ু দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে দূষণকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি বা কঠোর ব্যবস্থা গ্রহণ করে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব। এভাবে আইন প্রণয়ন করলে এটা হয়তো নিয়ন্ত্রিত হতে পারে। এছাড়া জনসচেতনতা, বায়ু দূষণের উৎস বা কারণ বা কুফল সম্পর্কে জনসাধারণের মধ্যে যদি সচেতনতা বোধ জাগিয়ে তুললে বায়ু দূষণ রোধ করা সম্ভব। যেরকম কিছুটা সচেতনতা বলাই যে বৃক্ষরোপণ করা, নিজের পরিবেশের চারপাশে এই বর্ষাকালে গাছ লাগানো, এইগুলোর মাধ্যমে আমরা সচেতনতা গড়ে তুলতে পারি। এবারে আমরা আসছি জলদূষণ। তোমরা ছবিটা থেকে বুঝতে পারছো যে কিভাবে ভীষণভাবে জলদূষণ হচ্ছে। জলের বিষয় তো তোমরা এটা বলার অপেক্ষা রাখে না যে প্রতিটি জীবেরই জলের প্রয়োজন আছে আমাদের জীবন ধারণের জন্য, সেই জন্যই আমরা কথাইতে আছে জলের অপর নাম জীবন। হ্যাঁ, এবং এখন দেখবে যে তোমরা যখন আদিম সভ্যতা থেকে শুরু করে যদি দেখতে থাকো তাহলে দেখবে সবই কিন্তু নদী কেন্দ্রিক বা জলের নিকটবর্তী অঞ্চলে কিন্তু সভ্যতা গড়ে উঠেছিল। অর্থাৎ জল ছাড়া তো জীবন চলতে পারে না, সেই জন্য জলের আশেপাশেই সভ্যতাগুলো কিন্তু গড়ে উঠেছিল।
এবং ভূপৃষ্ঠের মোট জলভাগের যে 97.3% সামুদ্রিক জল এবং মাত্র 2.7% হচ্ছে মিষ্টি জল। তাহলে এই যে মিষ্টি জল, এটারই ব্যবহার 2.7% জলকেই আমরা কিন্তু ব্যবহার করছি। যেরকম কৃষিকাজ, শিল্প উৎপাদন, গৃহস্থালির কার্যাদি, যাতায়াত প্রভৃতি সমস্ত ক্ষেত্রেই জলের আমাদের প্রয়োজন। কিন্তু কিছু কিছু মানুষ কি হয়, তাদের অনিয়ন্ত্রিত কার্যকলাপ, অদূরদর্শী ক্রিয়াকলাপের ফলে বিভিন্ন ধরনের জলদূষক পদার্থ স্থলভাগের এই যে অল্প পরিমাণ মিষ্টি জল, সেটাকেও ক্রমাগত এবং সমুদ্রের জলকে ক্রমাগত দূষিত করে ফেলছে, যার ফলে ঘটছে জলদূষণ। তাই পৃথিবীর অধিকাংশ অঞ্চল জলে আবৃত হলেও জলদূষণ এবং জলের যথেচ্ছ ব্যবহারের ফলে জীবের প্রয়োজনীয় যে জলের দরকার তার কিন্তু সংকোচন ঘটছে ক্রমাগত, সেটা আমরা দেখতে পাচ্ছি যে জলের একটা সংকোচন রয়েছে। তাহলে জলদূষণ বলতে আমরা বুঝবো যে যে অবাঞ্ছিত পদার্থ জলের ভৌত এবং রাসায়নিক বা জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটাচ্ছে এবং উদ্ভিদ, প্রাণী এবং মানুষের ক্ষতি করছে, এবং যার ফলে সেই জলটার ব্যবহারের উপযুক্ত থাকছে না, তখন তাকে বলা হচ্ছে জলদূষণ। যেরকম তোমার বিভিন্ন প্রাকৃতিক কারণে বা মানুষের কারণে এইভাবে জলদূষণ হয়ে থাকে। জলদূষক আমরা কোন কোন পদার্থ জলদূষণ করছে, সেই বিভিন্ন উৎস থেকে নির্গত যেসব পদার্থ জলকে দূষিত করছে সেগুলো হচ্ছে যেরকম তোমার বিভিন্ন ধরনের জৈব পরিপোষক, যেরকম মানুষ এবং প্রাণীর বর্জ্য পদার্থ, অন্যান্য জৈব আবর্জনা, পলি বা অজৈব পরিপোষক যেরকম নাইট্রোজেন, ফসফরাস, ডিটারজেন্ট, রোগ জীবাণু যেরকম বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, কীটনাশক, জৈব দূষক বলতে কীটনাশক, পলিক্লোরিনেটেড বাইফিনাইল, এগুলো রয়েছে। অজৈব পদার্থের মধ্যে পারদ, সীসা, ক্যাডমিয়াম প্রভৃতি ধাতু এবং আর্সেনিক, নাইট্রেট প্রভৃতি লবণ, এইগুলো কিন্তু জলদূষণ ঘটাচ্ছে। তেজস্ক্রিয় পদার্থের মধ্যে ইউরেনিয়াম, থোরিয়াম, আর তাপীয় দূষকের মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের গরম জল। তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন প্রকারের জলদূষক যারা জলকে দূষিত করছে। তাহলে কিভাবে করছে, কি কি কারণে করছে, সেই কারণগুলো আমরা দেখবো। যেরকম কলকারখানার বর্জ্য পদার্থ, এরকম এর আগে আমরা যেরকম বায়ুতে দূষণ হলো যেটা চিমনি থেকে যে ধোঁয়া বেরোনোর কারণে, এছাড়া কলকারখানার যে অন্যান্য যে সলিড ওয়েস্ট গুলো রয়েছে, রাসায়নিক আবর্জনা, বর্জ্য পদার্থের মাধ্যমে এগুলো কি নদী বা সমুদ্রের জলে গিয়ে পড়ছে এবং সেইভাবে সেগুলোকে দূষিত করছে, এবং সেগুলো আবার ভৌম জলস্তরকেও দূষিত করছে। যে গৃহস্থালির বর্জ্য পদার্থ, সেগুলো নিকটবর্তী জলে মিশে, নদী বা নালা থেকে জলে মিশে সেই গৃহস্থালির আবর্জনা বর্জ্য পদার্থ জলকে দূষিত করছে। রাসায়নিক সার এবং কীটনাশক পদার্থ, যেরকম কৃষিকাজে যে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ফলন বাড়ানোর জন্য আমাদের যে ডিমান্ড, পপুলেশন জনসংখ্যার যে জনবৃদ্ধির জন্য, জনসংখ্যা বৃদ্ধির জন্য যে চাহিদা যেটা বেড়ে গেছে, সেই চাহিদা বৃদ্ধির জন্য কৃষিকাজে অত্যধিক ফলনের আশায় প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, কীটনাশক পদার্থ ব্যবহার করা হচ্ছে, তার ফলে সেগুলো নিকটবর্তী যে জলাশয় এবং নদীতে গিয়ে ধুয়ে গিয়ে পড়ছে। এর ফলে নদী এবং জলাশয়ের জল দূষিত হয়ে পড়ছে। এছাড়া এগুলি ধৌত প্রক্রিয়ার মাধ্যমে, মানে চুইয়ে 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 মাটির গভীরেও চলে গিয়ে সেই ভৌম জলস্তরকে বা ভূগর্ভস্থ জলস্তরকে দূষিত করে ফেলছে। এছাড়া পয়ঃ প্রণালী থেকে নির্গত যে আবর্জনা, যে শহরাঞ্চলে যে সমস্ত পয়ঃ প্রণালী আছে, ড্রেন থেকে নির্গত ময়লা আবর্জনা রাশির মাধ্যমে নদী সমুদ্রের জল দূষণ ঘটছে। এই যে নর্দমার মাধ্যমে যে জলগুলো যাচ্ছে, নর্দমা বা নিকাশি ব্যবস্থার মাধ্যমে জলগুলো সরাসরি নদী এবং অন্যান্য জলাশয়ে ফেলে দেওয়া হচ্ছে। এই নিকাশি জলের মধ্যে মানুষ এবং প্রাণীর বর্জ্য পদার্থ, খাবারের অবশিষ্টাংশ, কাপড় পরিষ্কারের দূষিত জল, ডিটারজেন্ট, রং, এগুলো থাকছে। এইগুলো সবই কিন্তু রোগ বহনকারী। এই সমস্ত দূষিত জল কিন্তু বিভিন্ন ধরনের জীবাণু, যেরকম ভাইরাস, ব্যাকটেরিয়া,
এগুলো এগুলো থেকেই কিন্তু পরজীবীর উৎস। এই দূষিত জল থেকেই কলেরা, আমাশয়, টাইফয়েড প্রভৃতি জলবাহিত রোগ এগুলো কিন্তু ছড়িয়ে যাচ্ছে, তাতে মহামারী দেখা দেবে। তাছাড়া ব্যাকটেরিয়াগুলি জলে দ্রবীভূত অক্সিজেন শোষণের মাধ্যমে জলে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। হ্যাঁ, যার ফলে কি জলের মধ্যে যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়, তাতে জলজ বাস্তুতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মানে তোমরা তো জানো বাস্তুতন্ত্র বিভিন্ন রকম স্থলজ, জলজ এরকম হয়। তাই এই জলের মধ্যে যে বাস্তুতন্ত্র হচ্ছে, তারা কিন্তু এই অক্সিজেনের পরিমাণ হ্রাস পেলে সেগুলো আর বাঁচতে পারে না, সেগুলো অবলুপ্ত হয়ে যায়। সমুদ্র জলের মিশ্রণ, এই যে বিভিন্ন নদী নালা থেকে গিয়ে তো একদম সমুদ্র গিয়ে পড়ছে, যার ফলে এছাড়া সমুদ্রের জলের মধ্যে যে বড় বড় জাহাজ বা ট্যাঙ্কার, সেগুলো হয়তো কোনো তেল নিয়ে যাচ্ছে, কোনো সেই ট্যাঙ্কারে হয়তো তেল আছে, সেই ট্যাঙ্কার কোনো কারণে দুর্ঘটনায় পড়লে সেগুলো কি হচ্ছে, সমুদ্রে ছড়িয়ে পড়ে জলদূষণ ঘটছে। জলদূষক পদার্থ অনেক সময় জলে নদীতে নিক্ষেপ করছে। এই যেমন তোমরা এই করোনা সময় নিশ্চয়ই দেখছো কোভিড-19 এর ফলে যারা মারা গেছে, এটা প্রচুর পরিমাণে উত্তরপ্রদেশে দেখেছো নিশ্চয়ই, যে প্রচুর পরিমাণে মানুষ মারা যাওয়ার ফলে সেগুলো পোড়ানোর মতো কাঠ বা লোকজন বা এইসব না থাকার জন্য প্রায় ডেড বডি সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল। গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে, এটা একটা বিশাল বড় একটা দূষণ ঘটাচ্ছে। সেটা তোমরা মিডিয়াতে নিশ্চয়ই পড়েছো, খবরে কাগজে এসবে। এইভাবে নদ নদীতে জীবজন্তু, মৃত মানুষের দেহাবশেষ এইসব ফেলার ফলে, এছাড়া আমাদের প্রতি বছর যে প্রতিমা দুর্গাপূজা হয় বা অন্যান্য যে সমস্ত পূজা, সেই সমস্ত প্রতিমা যে সব সেগুলো সবই তো নদীতে নদীর জলে ভাসিয়ে দেয়। তার ফলে কি হয়, তার সেই প্রতিমার মধ্যে যে রং থাকে, মাটির মধ্যে যে রাসায়নিক পদার্থ থাকে, সেইগুলো জলে মিশে গিয়ে কিন্তু জল দূষণ ঘটাচ্ছে। এবং এছাড়া আণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের বর্জ্য পদার্থ, সেই সমস্ত বর্জ্য পদার্থগুলো তেজস্ক্রিয় পদার্থ, সেগুলো অত্যন্ত ক্ষতিকারক। সেই সব পদার্থ সরাসরি সমুদ্র গর্ভে নিক্ষেপ করে, ফলে ব্যাপক হারে জলদূষণ ঘটছে। এছাড়া সিনথেটিক জৈব যৌগ, যেরকম তোমার জ্বালানি, প্লাস্টিক তন্তু, তারপরে দ্রাবক, ডিটারজেন্ট, পেইন্টের রং, খাদ্য সংযোজন, ওষুধ, এইগুলো থেকে সিনথেটিক জৈব যৌগ থেকে জলদূষণ ঘটছে। কখনো কখনো ক্লোরিন জাতীয় তোমার পদার্থ সমূহ জলের সাথে মেশানো হয়, ইচ্ছা করেই জলের সাথে মেশানো হয়, জলকে দূষিত করে দেয়। জলে এইসব পদার্থ থাকলে জলে বসবাসকারী মাছ, জলজ উদ্ভিদের স্বাদ, গন্ধ এবং বর্ণের পরিবর্তন ঘটে যায়। যেরকম ক্লোরিনটা দেখবে যে সুইমিং পুল যেগুলো থাকে, সেগুলোতে প্রায়ই দেখবে সুইমিং পুলের জলটা দেখবে নীল রং মতো মনে হয়, বেশ রংটা দেখে দূর থেকে, ওই ক্লোরিন মেশানো থাকে। তা সেগুলো কিন্তু জলদূষণ, ওটা ইচ্ছা করেই মেশানো হয়, কিন্তু সেটা জলদূষণ ঘটায়। খনিজ তেলের মিশ্রণ, তোমার খনিজ তেল, পেট্রোলিয়াম জাতীয় পদার্থের মিশ্রণের ফলে জলের গুণমানের ওপর একটা বিরূপ প্রভাব পড়ে। বিভিন্ন উৎস থেকে খনিজ তেল জলের সাথে মিশ্রিত হয়ে যায়। যেরকম তোমার এর আগে উদাহরণ দিলাম, তেলবাহী ট্যাঙ্কারের দুর্ঘটনা বা তেলের উত্তোলনের সময় ইচ্ছাকৃতভাবে জাহাজ থেকে সমুদ্রে তেল ফেলা, এরকমও অনেক সময় হয়ে থাকে। আবার কখনো কখনো স্বাভাবিকভাবে ভূগর্ভস্থ খনিজ তেল ভূগর্ভের বাইরে বেরিয়ে এসেও জলকে দূষিত করে দেয়। তাই এই খনিজ তেলের মিশ্রণ একটা বড় ধরনের, এর আগে এটা তোমরা দেখেছিলে সৌদি আরব, এই সমস্ত কান্ট্রিতে সমুদ্রের জলে তেল ভাসছিল। ওই ট্যাঙ্কারের দুর্ঘটনার ফলে ট্যাঙ্কার দুর্ঘটনার কবলে পড়ে সব তেলগুলো জলের মধ্যে পড়ে যায় এবং সেই তেলগুলো জলের মধ্যে ভাসতে থাকে। তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ, যেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ মূলত ভূগর্ভে প্রথিত করা হয়, মানে ওগুলো ডাইরেক্ট জলে ফেলানো হচ্ছে না, কিন্তু ভূগর্ভের মধ্যে চাপা দিয়ে রাখছে, সেটা আবার ধীরে ধীরে ভূগর্ভস্থ জলের সাথে মিশ্রিত হয়ে গিয়ে ভৌম জলকে দূষিত করে দেয়। আবার এখন বর্তমানে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষাগুলি সমুদ্র পৃষ্ঠে করা হচ্ছে, যার ফলে সমুদ্রের জল দূষিত হয়ে পড়ছে। আবার বিষাক্ত কীটনাশকের ব্যবহার, যেরকম তোমার
কীটনাশক পদার্থ কৃষিক্ষেত্রে বা অন্যান্য কাজে, হার্বিসাইড, ছত্রাকনাশক পদার্থ, সেইগুলো, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো দেওয়া হচ্ছে। এগুলোর মধ্যে ক্লোরিন যুক্ত হাইড্রোকার্বন, জৈব ফসফেট, ধাতব লবণ, কার্বনেট, এইগুলো তোমার বিষাক্ত পদার্থ থাকে। তাদের মধ্যে বেশ কিছু কখনো ক্ষয় হয় না, সেগুলো থেকেই যায়। এর ফলে তোমার ওই খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পুষ্টি স্তরে বিভিন্ন জীবের দেহে সঞ্চিত হয়ে পরবর্তীকালে হেলথ হ্যাজার্ড, যেটা স্বাস্থ্যজনিত সমস্যার সৃষ্টি করে। এই বিষাক্ত কীটনাশকের প্রভাব কিন্তু খুব খারাপ দেখা দেয়। তাপীয় দূষণ, যেটা তাপবিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি তোমার যে জলের তাপীয় দূষণের একমাত্র একটা প্রধান অন্যতম উৎস। এই সমস্ত বিদ্যুৎ কেন্দ্রে শীতলীকরণের কাজে ব্যবহৃত গরম জলগুলি সরাসরি নদী ও অন্যান্য জলাশয়ে ফেলে দেওয়া হয়, যার ফলে জলের তাপমাত্রা বেড়ে গিয়ে সেই জলের মধ্যে মাছ বা অন্যান্য যে সমস্ত জলজ প্রাণীগুলো থাকে তারা কিন্তু মারা যায়। হ্যাঁ, অত্যন্ত অতি মানে উষ্ণ গরম জল যদি ফেলে দেওয়া হয় তাহলে তো তারা বেঁচে থাকতে পারে না। এই জলজ উদ্ভিদের শ্বাস প্রশ্বাসের ক্রিয়াও বৃদ্ধি পেয়ে যায়, যার ফলে খুবই ক্ষতিকারক একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ভৌম জল দূষণ, ভূপৃষ্ঠের ভূগর্ভের যে জল, যেরকম সেপটিক ট্যাঙ্ক, আমাদের যে সমস্ত বাড়িতে বাড়িতে যেগুলো থাকে না, সেপটিক ট্যাঙ্ক, মলকুণ্ড, তেলের কূপ, আবর্জনা সমৃদ্ধ পুকুর, সেগুলোর মাধ্যমে চুইয়ে চুইয়ে ভূগর্ভে প্রবেশ করে যায় এবং ভৌম জলকে দূষিত করে। এই দূষিত ভৌম জল মানে সেচের কাজে বা পানীয় ব্যবহারের ফলে মানুষ এবং উদ্ভিদের দেহে তা সংক্রামিত হয়ে যাচ্ছে। সেচের কৃষিক্ষেত্রে দিলে কি হবে, তার মাধ্যমে যে উদ্ভিদে তোমাদের শস্যগুলো, সেই শস্যগুলোর মধ্যে সেগুলো থাকবে। সেই শস্যগুলো যখন খাদ্য শস্যগুলো মানুষ গ্রহণ করবে, তার সেই মানুষের দেহ সেটা সংক্রামিত হয়ে যাবে। খনি থেকে নিষ্কাশিত অ্যাসিড, যেরকম কয়লা খনিগুলি থেকে যেগুলো ফেলে দেওয়া হয়েছে, সেই সমস্ত সেগুলো জলে প্রচুর পরিমাণে সালফিউরিক অ্যাসিড, ফেরিক হাইড্রক্সাইড থাকে, যা নিকাশির মাধ্যমে নদীতে মিশে জলের যে বাস্তুতন্ত্র তাকে বিঘ্নিত করছে। তাই এই খনি থেকে নিষ্কাশিত অ্যাসিডটা জলদূষণ ঘটাচ্ছে। এছাড়া পুলি বা কর্দম জাতীয় পদার্থ বিভিন্ন প্রাকৃতিক কারণের দ্বারা মৃত্তিকা ক্ষয় পেয়ে অতি সূক্ষ্ম কণায় পরিণত হয়ে যায় এবং তারপর সেগুলি জল ও বায়ু দ্বারা বাহিত হয়ে নদী বা অন্য কোনো জলাশয়ে পড়ে জলে দ্রবীভূত হয়ে জলের স্বচ্ছতাটাকে হ্রাস করছে। এর ফলে কি হচ্ছে, যে জলজ জীবকুলের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে তোমার জল দূষণ, বিভিন্ন কারণে জল দূষণ ঘটছে। তো এই জল দূষণের প্রভাব কি হতে পারে? জল দূষণের ফলে আমাদের যে উদ্ভিদ এবং প্রাণী জগতের যে ব্যাপক ক্ষতি হচ্ছে, মাটি দূষিত হয়ে পড়ছে, সেটা দূষিত জল ব্যবহার করলে মানুষের যে, এই জন্য দেখবে এখন জল প্রত্যেকেই জল, স্বচ্ছ জল ব্যবহার করা বা শুদ্ধ জল, বিশুদ্ধ জল, যেমন পিউরিফাইড ওয়াটার ব্যবহার করার জন্য পানীয় হিসাবে সেটার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়, বা যেখানে সেখানে জল খেতে বারণ করা হয়। এর ফলে দূষিত জল ব্যবহার করলে মানুষের আন্ত্রিক, আমাশয়, কলেরা, জন্ডিস, টাইফয়েড, চর্মরোগ, কিডনির অসুখ, অ্যালার্জি, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। সেই জন্য খুব সাবধানে জল ব্যবহার করা উচিত। আর সামুদ্রিক উদ্ভিদ এবং প্রাণীদের উপর আমরা তো দেখলাম যে কিভাবে জলের মধ্যে যে সমস্ত বিষাক্ত পদার্থ থাকলে সে যে সামুদ্রিক যে খাদ্য শৃঙ্খল, সেখানের উপর একটা বিরূপ প্রভাব পড়ছে। যেরকম প্ল্যাংটন থেকে শুরু করে মাছ, ছোট মাছ থেকে বড় মাছ এবং সামুদ্রিক প্রাণী ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য দেখবে এক একটা সময় দেখা যায় যে সমুদ্রের তীরে, সি বিচে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছগুলো মরে পড়ে আছে, বা সামুদ্রিক প্রাণী স্তরে স্তরে সব মরে পড়ে আছে। ওই কোনো কারণেই জলের মধ্যে বিষাক্ত তেল বা ওই যে তোমার তেজস্ক্রিয় পদার্থ মিশ্রিত হয়ে যাওয়ার ফলে সেখানকার যে প্রাণীগুলো সেগুলো সব মরে যায়। সেই জন্য এই ধরনের বিপর্যয় দেখা যায়। মৃত্তিকার উপর প্রভাব,
মৃত্তিকার জল মানে তোমার কৃষিকাজে যে জলটা ব্যবহার করা হচ্ছে সেটা মৃত্তিকার মাটির যে ক্ষারত্ব বা লবণত্ব, সেই অম্লত্ব বৃদ্ধি পায় এবং উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণুর ক্ষতি হয়। কিছু কিছু ব্যাকটেরিয়া তো সেই বন্ধু ব্যাকটেরিয়া থাকে, সেই উপকারী ব্যাকটেরিয়া বা উপকারী জীবাণু সেগুলোর ক্ষতি হয় এবং উর্বরতাটা নষ্ট হয়ে যায়, মাটির যে গুণাগুণ, ফলে ফসলের যে উৎপাদন সেটাও হ্রাস পেয়ে যায়। এটা মৃত্তিকার উপর এর একটা প্রভাব রয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখছি যে কিভাবে বায়ু দূষণ এবং জল দূষণের ফলে যে পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আমরা নিশ্চয়ই লক্ষ্য করলাম। এবং এই যে জল দূষণ যে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের নদী বা সমুদ্রে কলকারখানার দূষিত জল নিক্ষেপ করার পূর্বে জলকে আধুনিক প্রযুক্তির সাহায্যে পরিশোধক যন্ত্রপাতির মাধ্যমে পরিশোধন করে নিতে হবে। যেরকম ভাবে তোমার পরিশোধন করা হচ্ছিল বায়ু পরিশোধক যন্ত্র, সেরকম ভাবে জল পরিশোধক যন্ত্রপাতির মাধ্যমে পরিশোধন করে নিতে হবে। বিদ্যুৎ কেন্দ্র কিংবা ভারী শিল্প কেন্দ্র থেকে নির্গত উত্তপ্ত জলকে শীতল করে নিতে হবে। ওই যে তাপ বিদ্যুৎ কেন্দ্রের যে গরম জল পড়ছে সেটাকে আগে শীতল করে ঠান্ডা করে নদী, সমুদ্র বা অন্যান্য জলভাগে নিক্ষেপ করতে হবে। বা যেগুলো খুব ক্ষারকীয় সাবান বা ডিটারজেন্ট মিশ্রিত পদার্থের জলভাগে নিক্ষেপ করার আগে সেটাকে বন্ধ করতে হবে, সেটা যাতে জলভাগে নিক্ষেপ করা না হয়। আবার গ্রামাঞ্চলের ক্ষেত্রে মানুষ যেগুলো ওই যে জলভাগের জলে গবাদি পশু স্নান করায়, গৃহস্থালির বাসন মাজা, কাপড় ধোয়া, বর্জ্য নিক্ষেপ, এইগুলো কিন্তু একদম বন্ধ করতে হবে। কৃষি জমিতে যে রাসায়নিক সার, কীটনাশক, আগাছা নাশক এগুলো যাতে প্রভৃতি পার্শ্ববর্তী জলভাগে যাতে সরাসরি মিশ্রিত না হয় সেই বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। সমুদ্রে যে ওই যে ট্যাঙ্কার গুলো, যে অয়েল ট্যাঙ্কার বা স্টিমার গুলো, সেগুলো যাতে খনিজ তেল সমুদ্রে নিক্ষেপিত না হয় সেই দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। জল দূষণ প্রতিরোধে নানা আইন প্রণয়ন করা উচিত যে যাতে জলটা দূষিত না হয়। এখন দেখবে পুকুরে ওই যে শৌচকর্ম বা ওই সমস্ত গুলো বন্ধ করে দেয়, বা পুকুরে বাসন মাজা এগুলোকে কিন্তু অনেক গ্রামাঞ্চলে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সার্বিক জনসচেতনতা বৃদ্ধি ঘটাতে হবে যাতে সকলেই সচেতন হয় যে জল দূষণটা মানুষের উপর, আমাদের সমাজের পরিবেশের উপর কতটা ক্ষতিকর সেটা প্রচার করতে হবে এবং জল দূষণ প্রতিরোধী প্রচার বৃদ্ধি করতে হবে যাতে জল দূষণটা না হয়। মানুষ সচেতন হলেই তবেই কিন্তু এই জল দূষণ বন্ধ করা সম্ভব। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশের যে অবনমন ঘটছে, যে জল দূষণ, বায়ু দূষণ, এগুলোর মাধ্যমে পরিবেশের অবনমনের যে কারণগুলো আমরা দেখলাম, এই অবনমনের যে প্রাকৃতিক এবং মানবিক উৎসগুলো, এতে আমরা আলোচনা করলাম। এবং প্রাকৃতিক মানবিক ভাবে যে এইভাবে ঘটছে তোমার বিভিন্ন ধরনের দূষণের ফলে পরিবেশে অবনমন ঘটছে, সেইটা কিন্তু বন্ধ করতে হবে। তাহলে আমরা যে পরিবেশের অবক্ষয় বা অবনমন, সেটা জীবকুলের চারপাশের অবস্থারই কিন্তু একটা বিপর্যয়। সেজন্য পরিবেশের যে সমস্ত দুর্ঘটনা যেগুলো প্রাকৃতিক ভাবে সংঘটিত হচ্ছে, তার ফলে মানব সভ্যতার যে একটা ক্ষতি হচ্ছে এবং মানব সভ্যতাই যে বিপদের সম্মুখীন হচ্ছে, সেই বিষয়ে আমাদের সচেতন হতে হবে যাতে এই যে পরিবেশের যে সমস্যাগুলি সেগুলো সঠিকভাবে যদি ম্যানেজমেন্ট করা যায়, সঠিক পরিকল্পনা নেওয়া যায়, এবং তার ফলে কিন্তু এটা পরিবর্তন ঘটা সম্ভব। তাই তোমার পরিবেশের অবনমন, যে মানুষের হস্তক্ষেপের ফলে পরিবেশের মূল গঠনে যে প্রতিকূল পরিবর্তনের মাধ্যমে সামগ্রিক পরিবেশের যে গুণমান হ্রাস পাচ্ছে, সেই গুণমান যাতে হ্রাস না পায়, সেই জন্য বায়ু দূষণ, জল দূষণ এগুলোকে রোধ করতে হবে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য যাতে নষ্ট না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। তার ফলে যে আইন প্রণয়ন করে হোক বা বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রচার করে
আমাদের এই বিষয়টাকে করতে হবে। তাহলে কিন্তু আমাদের যে আমাদের যে পরিবেশ, আমাদের চারপাশের যে পরিবেশ, সেখানে যে বিভিন্ন উপাদানের যে সমন্বয়, যেটা পারস্পরিক যে নির্ভরশীলতা, যেটা সুস্থ স্বাভাবিক প্রকৃতি, যেটা আমাদের জীবনের উৎস বলতে পারি, আমরা জীবনের আমাদের চলার পথের উৎস, এবং সেটা একটা একটা প্রাকৃতিক গতিময়তার গতিময়তার কারণে সেটা পরিবেশ সদা পরিবর্তনশীল হচ্ছে, এবং সেই পরিবর্তনটা যেন সঠিকভাবে ধনাত্মক দিকে হয় সেটা লক্ষ্য রাখতে হবে। এবং পরিবেশের উপাদানগুলির যে আনুপাতিক হার, তার অবস্থান, বিশুদ্ধতা, এই বিভিন্ন উপাদানের যে পারস্পরিক সম্পর্ক, সেইগুলো যাতে সঠিক দিকে কোনোভাবে ক্ষতিকর না হয়, হ্যাঁ, সেই দিকে কিন্তু আমাদের সামগ্রিক দৃষ্টি দেওয়া দরকার। যেন পরিবেশের কোনো নেতিবাচক পরিবর্তন, যা জীব এবং জড় উপাদানগুলির স্বাভাবিক সাম্য বা পারস্পরিক সম্পর্ক বা তার গুণগত মানের অবনতি ঘটায়, সেই নেতিবাচক কোনো রকম পরিবর্তন ঘটানো থেকে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদেরকে সেগুলো থেকে আমাদের পরিবেশটাকে রক্ষা করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছো? হ্যাঁ।